জনগণই ক্ষমতার শেষ কথা বলে। আর ঠিক এই শেষ মুহূর্তে কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে একেবারে পাঠান ঝড় উঠেছিল। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে কালবৈশাখীর একটা আভাস তৈরি হয়েছে। ঠিক কালবৈশাখীর আভাসটা হয়তো পাঠানের যে একটা জয়ের আভাস সেটাই হতে পারে। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি রেজিনগরের বিধায়ক সাহেবকে। আমরা একটু কথা বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। স্যার, প্রথমত ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলে। ধন্যবাদ। একটা বিষয়, এই যে ইউসুফ পাঠানের জয়ের বিষয়টা আপনারা কতটা নিজেকে মনে করছেন যে এবারে জয় 100% আসবে? 100% আমরা জিতবই এবং তার প্রতিফলন আজকে আপনারা দেখতে পেলেন। শেষ মুহূর্তে আমরা ইউসুফ পাঠান এবং ইরফান পাঠানের রোড শোয়ে আমরা বড়ুয়া থেকে যেভাবে মানুষের ঢল নেমেছিল এবং শেষ প্রান্তে এসে আমরা কাজী সাথে যেভাবে মানুষ শুধু ছেলেরা নয় মেয়েরা যেভাবে উপস্থিত হয়েছেন তা দেখে অত্যন্ত আপ্লুত। এবং এই দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে যে আগামী 13 তারিখ যে লোকসভা নির্বাচন, সেই 10 নম্বর লোকসভা নির্বাচনে আমাদের মামাটি মানুষের আশীর্বাদ জন্য মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যিনি প্রার্থী সেই ইউসুফ পাঠান এবার বহরমপুর লোকসভায় 5 বছরের সংসদ অধীর চৌধুরী এবং সাম্প্রদায়িক দল বিজেপির নির্মল শাহকে পুরো দস্তর পরাজিত করে বহরমপুরে এক নতুন সূর্যের আগমন ঘটবে। এর পাশাপাশি আরেকটি ছোট্ট বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব। অধীর রঞ্জন চৌধুরী নিজের পেজে একটি ভিডিও আপলোড হয়েছিল। অনেকেই বলেন আল্লাহ, অনেকেই বলেন ভগবান। অধীর চৌধুরী একজন মানুষ কি করে আল্লাহ বা ভগবান হতে পারে, যদি একটু বলেন। দেখুন, আমরা মুসলিম ধর্মে বিশ্বাসী, হিন্দুরা হিন্দু ধর্মে বিশ্বাসী। সুতরাং আমরা যখন মুসলিম ধর্মে কোনো মানুষকে কিন্তু আমরা ভগবান বা আল্লাহ বলতে পারবো না। আমরা সে একজনকেই বলবো যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহকেই আমরা মানব, অন্য কাউকে মানার প্রশ্ন নয়। তেমনি হিন্দুদেরও আমরা জানি যে ওরা কাউকে মানে না, ওরা ভগবানকে পুজো করে, ওদের দেবদেবীকে পূজা করে। অধীর চৌধুরীর পূজা কিন্তু কেউ করে না। তবে এবারে পরাজয় নিশ্চিত। অধীরবাবুর কি মনে করছেন? 100% নিশ্চিত। ঠিক দীর্ঘ 34 বছর একটা বাম সরকারকে উৎখাত করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই রকমভাবে কি ইউসুফ পাঠানকে দিয়ে আপনারা এখানে সেই 25 বছরের কংগ্রেসের যে গড় অধীরবাবুর সেটা ধূলিসাৎ করতে চাইছেন? দেখুন, মুর্শিদাবাদ জেলা একদিন কংগ্রেস এবং সিপিএমের গড় হিসাবে পরিগণিত ছিল, বামফ্রন্টের। তারপর এখানে কিন্তু তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না। আস্তে আস্তে মমতা ব্যানার্জির প্রতি আনুগত্য দেখে, মমতা ব্যানার্জিকে ভালোবেসে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস তৈরি হয়। এবং আমরা দেখতে পেলাম 2019-এর লোকসভা নির্বাচন থেকে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের উত্থান বলতে পারেন। কারণ আমরা সেবার 3টে লোকসভা সিটের মধ্যে 2টো সিটে আমরা কিন্তু জয়লাভ করি। এবং 2021-এর লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার 22টা সিটের মধ্যে 20টা সিটে জয়লাভ করি এবং 2টো সিট বিজেপি পায়। এবং এই যে মুর্শিদাবাদ জেলা, একদিন বলতেন যে এটা কংগ্রেসের গড়, এটা বামপন্থীদের গড়, আজকে সেই গড় ভেঙে তসরুপাত হয়ে গেছে। কিচ্ছু সেই গড় বলে কিছু নাই, এখন তৃণমূলের গড় হিসাবে পরিগণিত। এবং আগামী যে 4 তারিখে লোকসভার ভোট ফল প্রকাশ হবে, তখন দেখবেন মুর্শিদাবাদ জেলার 3টে সিটে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছে। তবে আরেকটি বিষয়, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বহরমপুরে। তিনি বললেন ইন্ডিয়া জোট নিয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কথা বলছেন, বিভিন্ন জায়গায় বৈঠক করছেন, তখন তিনি সেলিম বাবুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন। আসলে কি এই জোট না হওয়ার মূল কারিগর? দেখুন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটটা তৈরি করে নামকরণ তিনি দেন। তিনি একটা কথা বলেছিলেন, যে রাজ্যে যে শক্তিশালী তাকে বেশিরভাগ সিট ছেড়ে দিতে হবে। কিন্তু তিনি কিন্তু সেখানে বলেছিলেন যে আমি মুর্শিদাবাদের বহরমপুর এবং মালদা দক্ষিণ সিটটা আমি কংগ্রেসকে ছেড়ে দেবো, বাদবাকি সিটে আমরা লড়াই করব। কিন্তু আমরা কি দেখতে পেলাম, ওদের কেন্দ্রীয় নেতৃত্বও কিন্তু সেটা মেনে নিয়েছিল কংগ্রেসের। কিন্তু অধীর চৌধুরী সেখানে পশ্চিমবাংলায় সিপিএমের সঙ্গে গাঁটছাড়া বেঁধে উনি বিজেপি যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে যেভাবে গালিগালাজ, নানা রকমভাবে কটূক্তি মানুষকে যেভাবে করছেন, যেমন বিজেপি করছে, তিনারাও ঠিক সেইভাবে করছেন। তিনাদের একটাই উদ্দেশ্য
কিভাবে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা থেকে হটানো যায়। তার জন্য যদি পশ্চিমবাংলার বুকে বিজেপি নামক একটা সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে, তার জন্য তিনি যত রকমের চেষ্টা অজিত চৌধুরী এবং মোহাম্মদ সেলিম করছেন। তবে কি ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা আরেকবার আপনার কাছে জানতে যাবো। উনি বলছেন যে উনি দালাল, বিজেপির দালালি করছেন দীর্ঘদিন ধরে। আসলে দেখুন, আপনি পশ্চিমবাংলার মানুষ আপনারা জানেন এনআরজির কাজে টাকা পায়নি, তারপরে আবাস যোজনার কোনো টাকা নেই। কেন্দ্রীয় সরকার নানাভাবে পশ্চিমবাংলাকে বঞ্চনা করছে। আমরা যে জয় দল করি না কেন, আমরা পশ্চিমবাংলায় বসবাস করি। আমরা সেখানে অজিত চৌধুরী কিন্তু কোনো কথা আমরা শুনতে পাই না। দিল্লিতে গিয়ে যে কেন পশ্চিমবাংলার লোককে নানাভাবে আজকে বঞ্চিত করা হচ্ছে, তার জন্য তিনি কিন্তু যদি কেন্দ্রের যদি লোকসভায় মানে তিনি বক্তব্য রাখতেন, অন্তত পশ্চিমবাংলার মানুষ একটা জিনিস অন্তত ভাবতেন যে পশ্চিমবাংলার জন্য শুধু মমতা ব্যানার্জি একা লড়াই করছেন না, অজিত চৌধুরীরাও পশ্চিমবাংলার স্বার্থে, পশ্চিমবাংলার জনসাধারণের স্বার্থে তেনারাও লড়াই করছেন। কিন্তু তেনারা বিজেপির সঙ্গে আঘাত করে পশ্চিমবাংলার সম্বন্ধে কোনো কথা বলছেন না। সর্বশেষ বহরমপুরের মানুষকে কি বার্তা দেবেন 13 তারিখের জন্য? দেখুন, আপনারা তো অজিত চৌধুরীকে পরপর 5 বার আপনারা লোকসভায় জয়লাভ করেছেন। আপনাদেরকে আমরা শুধু একটা বার্তা দিতে চাই যে আগামী যে 24-এর লোকসভা 13 তারিখে ভোট হবে, এই ভোটে আপনারা একবার 5 বারের সংসদকে একবার বহরমপুর সিট থেকে পরাজিত করে আমাদের প্রার্থী ইউসুফ পাঠানকে জয়যুক্ত করুন এবং যে সাম্প্রদায়িক শক্তি পশ্চিমবাংলায় তথা এই মুর্শিদাবাদ জেলায় দানা বাঁধানোর চেষ্টা করছে, সেই সাম্প্রদায়িক শক্তিকে যাতে আমরা চিরতরে শুধু মুর্শিদাবাদ জেলা থেকে নয় গোটা বাংলা থেকে বিদায় করতে পারি, তার জন্য সমস্ত সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ। অবশ্য